নমস্কার শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাই আপনাদের গল্পের আসরে। আপনাদেরকে অনেক ধন্যবাদ নিখিলেশ সিরিজটিকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। তাই আজকে আপনাদের জন্য উপস্থিত করেছি একটা অসাধারণ গল্প নিয়ে। আজকে আমাদের নিবেদন লেখক সুকান্ত দাসের কলমে রহস্যময় সোনার কৌটো। আর প্রতি সপ্তাহে এরকম দারুণ দারুণ সব গল্প শুনতে হলে কী করতে হবে মনে আছে তো? শুধুমাত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। আশা করি আজকের গল্পটি আপনাদের খুবই ভালো লাগবে। তাহলে আর বেশি কথা না বলে শুরু করা যাক আমাদের আজকের এই নিবেদন। আমি ব্যালকনির কাছে দাঁড়িয়েছিলাম। ঘরের ভেতরের দিক থেকে বৌঠানের একটা চিৎকার শুনে আমি দৌড়ে রান্নাঘরের দিকে যেতে যেতে দেখতে পেলাম আমার আগেই নিখিলেশ পৌঁছল। রান্নাঘরে বৌঠান তখন তার ডান হাতটা ধরে দাঁড়িয়ে রয়েছে। সামনের দিকে তাকাতেই বুঝতে পারলাম আসলে কি হয়েছে। উনুনের উপর থেকে গরম চায়ের বাটি নামাতে গিয়ে বোধহয় সেটা উল্টে কোনোভাবে আঙুলের উপরে পড়েছে। বৌঠানের হাতের দিকে তাকাতেই দেখতে পেলাম খানিকটা জায়গা ফুলে এসেছে, সামান্য ফোসকা মতো পড়ে গেছে। পুটিরাম দেখতে পেয়ে তাড়াতাড়ি পাশের ঘর থেকে মলম নিয়ে এলো। নিখিলেশ একটা কাপড় দিয়ে হাত পরিষ্কার করে তাকে মলম লাগিয়ে দিল। তারপরে বলল, একটু দেখে কাজ করলেই তো হয়। কাজ করার সময় মন কোথায় থাকে তোমার বলো তো? বৌঠান হাতের ব্যথায় বোধহয় কাতর হয়ে গিয়েছিলেন। সেভাবেই বলল, উফ, আমি কি করব? হঠাৎ করে বাটিটা সারাশি থেকে ফসকে মাগো, তারপর আমার হাতের উপর এসে পড়লো। ও মা! সেটাই তো বলছি, এমনভাবে কাজ করো কেন যে বিপদ বেড়ে যায়। থাক, এখন আর তোমায় কিছু করতে হবে না। ঘরে যাও, গিয়ে একটু বসো, দেখো হাতের ফোসকাটা কমে নাকি। রামদয়ালও নিখিলেশের কথায় বলে উঠল, হ্যাঁ বৌদিমণি, ঘরে যাও, বাকি যা রান্না আছে আমি সেরে নিচ্ছি, তোমায় আর কিছু কাজ করতে হবে নিকো। আবার সেই জোর করবে? তোমায় বললাম না এখন আর কিচ্ছু করতে হবে না, চলো ঘরে চলো। নিখিলেশ বৌঠানকে একরকম জোর করে সেখান থেকে ঘরে নিয়ে গেল। এমন একটা ঘটনা যে ঘটে গেল সে ব্যাপারটা আমি হজম করে নিলাম, কারণ বড়সড় তেমন কিছু ঘটেনি। বৌঠানের হাতের ফোসকা কয়েকদিন থাকবে, তারপরে ঠিক হয়ে যাবে। আর যেটা হয়েছে সেটা নিয়ে তো আর এখন বেশি ভেবে লাভ নেই। তাই আমিও হাঁটতে হাঁটতে আবার ব্যালকনির কাছে গিয়ে দাঁড়ালাম। এখন বিকেলের সময়। বৌঠানকে আসলে চায়ের ফরমাইশটা আমিই করেছিলাম, তাই একটু খারাপ লাগছিল। চা করতে গিয়ে যে এমন একটা দুর্ঘটনা ঘটে যাবে সেটা আমি কি করে জানব? চুপ করে বসে বাইরের দিকে তাকিয়ে রয়েছি। এমন সময় দেখতে পেলাম এক ভদ্রলোক আমাদের বাড়ির গেটের সামনেটায় ঠিক দাঁড়িয়ে এদিক ওদিক তাকাচ্ছে। বোধহয় তিনি কিছু একটা খুঁজছেন। আমি একটু অপেক্ষা করে ব্যালকনির উপর থেকেই হাত দিয়ে বললাম, ও মশাই, কাউকে খুঁজছেন নাকি? ভদ্রলোক আমার গলা শুনে আমার দিকে তাকালেন, তারপর বাড়ির ভেতরে খানিকটা ঢুকে এসে বললেন, আচ্ছা মশাই, বলছিলাম এখানে নিখিলেশ বক্সির বাড়ি কোনটা? এমন একটা কিছু আন্দাজ আমি মনে মনে করছিলাম, তাই একটু হেসে বললাম, হ্যাঁ একদম ঠিক জায়গাতেই এসেছেন। নিচের দরজাটা খোলা আছে, উঠে পড়ুন, তারপর সিঁড়ি বেয়ে দোতলায় চলে আসুন। ভদ্রলোক বোধহয় আমার কথায় একটু স্বস্তি পেলেন। তিনি সোজা এসে নিচের তলা দিয়ে ঘরের ভেতরে ঢুকলেন। আমি ব্যালকনির সামনে দাঁড়িয়ে রইলাম। তারপরে যখন দেখতে পেলাম ভদ্রলোক সিঁড়ি দিয়ে উঠে এসেছেন, তখন তাকে নিয়ে গিয়ে নিখিলেশের অফিস ঘরে বসালাম। বললাম, আচ্ছা নিখিলেশ বক্সিকে কেন খুঁজছেন বলুন তো? কোনো কেসের ব্যাপারে নাকি? আপনি কি নিখিলেশ বক্সি? আরে না না, আমি নিখিলেশ বক্সি নই। আমি নিখিলেশ বক্সির বন্ধু অমরজিৎ বন্দ্যোপাধ্যায়। আপনি একটু অপেক্ষা করুন, আমি নিখিলেশকে পাঠিয়ে দিচ্ছি। কথাটা বলে ভদ্রলোককে অফিস ঘরে বসিয়ে দিয়ে আমি বাইরে বেরিয়ে এলাম। নিখিলেশকে বোধহয় তার ঘরেই পেয়ে যাব। ঘরের দরজাটা বন্ধ রয়েছে, তাই দেখে আমি দরজায় একবার নক করলাম। বললাম, এই নিখিলেশ, এই তোমার সাথে কি যেন দেখা করতে এসেছেন এক ভদ্রলোক, ওনাকে তোমার অফিস ঘরে বসিয়েছি, তুমি কি একবার আসবে? একটু পরেই ভেতর থেকে নিখিলেশের গলা ভেসে এলো, অমরজিৎ, তুমি গিয়ে ভদ্রলোককে বসতে বলো, আমি এক্ষুনি আসছি।
এমন একটা সময় নিখিলেশের যে আসতে খানিকটা সময় লাগবে সেটা আমি বুঝতে পারছিলাম, কিন্তু ভদ্রলোকের ব্যাপারটা নিখিলেশ না এলে তিনি কিছু বলবেনও না, তাই নিখিলেশকে একটু তাড়াই দিলাম। তারপরে নিখিলেশের অফিস ঘরে এসে বসে ভদ্রলোকের দিকে তাকিয়ে বললাম, নমস্কার, আপনার নামটা কি? আমার নাম ভবানীচন্দ্র ভট্টাচার্য। আমি এদিকে থাকি না, আমার বাড়ি সেই বেলুড়ের কাছে। একটা সমস্যায় পড়ে নিখিলেশবাবুর বাড়ির ঠিকানা জোগাড় করে খুঁজতে খুঁজতে এসে পড়েছি। আসলে ঠিক বাড়িতে এসেছি কি না সেটা বুঝতে পারছিলাম না, তাই আপনাকে জিজ্ঞাসা করলাম। না না, সে ঠিক আছে, তাতে কোনো সমস্যা নেই। আপনি একটু বসুন, নিখিলেশ আসুক, তারপর না হয় আপনি আপনার সমস্যাটা খুলে বলবেন। এখন আমায় বললে আবার নিখিলেশ এলে তাকেও বলতে হবে, আপনাকে শুধু শুধু দুবার করে একই কথা বলতে হবে না। আপনি অমরজিৎ বন্দ্যোপাধ্যায়? তার মানে আপনি সে যে নিখিলেশবাবুর সমাধান করা রহস্যের ব্যাপারগুলোকে নিয়ে উপন্যাস লেখেন, তাই না? আপনার একটা বই বোধহয় আমি হাতে পেয়েছিলাম। আসলে আমার পাশের বাড়িতে একটা ছেলে আছে, সে আপনার সমস্ত বই পড়ে। তা আপনার বই আমি পড়ে দেখেছি, বেশ ভালো লেখেন আপনি। বলতে লজ্জা নেই, ভদ্রলোকের কথা একটু বেশ ভালোই লাগলো। আমি কিছু একটা বলতে যাব তার আগেই নিখিলেশ ঘরের পর্দা ঠেলে ঢুকে পড়ল। তাকে দেখেই ভদ্রলোক নমস্কার করলেন। নিখিলেশ ও লোকটিকে নমস্কার করে আমার পাশের চেয়ারটায় বসল। তারপরে বলল, বলুন ভবানীবাবু, আপনার সমস্যাটা ঠিক কি? আশা করি আমার বাড়ি চিনে আসতে আপনার বেশ খানিকটা অসুবিধাই হয়েছে, তাই না? নিখিলেশের কথায় ভবানীচন্দ্রবাবু ওখানে একটু অবাক হয়েই বোধহয় নিখিলেশের দিকে তাকিয়ে বললেন, হ্যাঁ নিখিলেশবাবু, কিন্তু আপনি কি করে ব্যাপারটা বুঝতে পারলেন? তেমন কিছু না, আপনার পায়ের কাছে লেগে থাকা ধুলো যেভাবে লেগেছে তাতে বোঝা যায় আপনি বেশ অনেকটা রাস্তা হাঁটাহাঁটি করেছেন। এক্ষেত্রে দুটো জিনিস হতে পারত। এক, আপনি হয়তো অনেকটা দূর থেকে হেঁটে এসেছেন, আর না হয় কোনো কারণে আপনাকে অনেকক্ষণ হাঁটাহাঁটি করতে হয়েছে। আপনি এদিকার লোক নন, তার একটা আন্দাজ আমি করতে পারছি, তাই বললাম আর কি। আসলে আমি অনেকটা রাস্তায় হেঁটে এসেছি, তাই বোধ হয় পায়ের ধুলো লেগেছে। আর আপনার বাড়িটা খুঁজতে অনেকটা সময় লেগেছে। একজনকে জিজ্ঞাসা করলাম, সে এমন রাস্তা বলে দিল যে আমি ঘুরতে ঘুরতে অন্যদিকে পৌঁছে গেছি। তারপর আবার সেখান থেকে উল্টো পথে হেঁটে আসতে হলো খানিকটা। তা সে যাই হোক, আসতে যখন পেরেছি তখন আর কোনো ভাবনা নেই। আমি একটা সমস্যায় পড়েছি, বুঝলেন নিখিলেশবাবু। আপনাকে সেই সমস্যা থেকে আমায় উদ্ধার করে দিতেই হবে। হয়তো ব্যাপারটা আপনার কাছে তেমন গুরুত্বপূর্ণ নাও হতে পারে, কিন্তু আমার কাছে বেশ সমস্যার। যতক্ষণ না পর্যন্ত আপনি আমায় আপনার সমস্যার কথা খুলে বলবেন ততক্ষণ তো আমি কিছুই করতে পারবো না। আপনি আপনার সমস্যাটা খুলে বলতে শুরু করুন, ততক্ষণে চা চলে আসবে। চায়ে আপত্তি নেই নিশ্চয়ই? ভবানীচন্দ্রবাবু মাথা নাড়লেন। তারপর নিজের পরনে থাকা পাঞ্জাবির বুক পকেট থেকে একটা ছোট্ট লাল রঙের বাক্স বার করে আমাদের সামনে বার করে টেবিলের উপরে রাখলেন। তারপরে বললেন, এই বাক্সটা নিখিলেশবাবু, এই বাক্সটা আমায় অদ্ভুত সমস্যায় ফেলেছে। নিখিলেশ লাল রঙের বাক্সটা হাতে তুলে নিল। তারপর সেটা খোলার চেষ্টা করতে লাগলো। স্পষ্ট বোঝা যাচ্ছে যে বাক্সটা মাঝখান থেকে খুলে যায়, কিন্তু নিখিলেশ অনেক চেষ্টা করেও কিন্তু সেটা খুলতে পারল না। ব্যাপারটা আমি অবাক হয়ে গেলাম। নিখিলেশ প্রথমে টেনে খোলার চেষ্টা করলেও তারপর সেটাকে মোচড় দিল। উল্টো দিক থেকেও খোলার চেষ্টা করলে কিন্তু কোনোভাবেই সেটা খুলতে চায় না। নিখিলেশের কাছে ব্যাপারটা দেখে আমি সেটা তার কাছ থেকে নিলাম। তারপর আমিও সেটা খোলার চেষ্টা করলাম, অথচ স্পষ্ট বোঝা যাচ্ছে বাক্সটা মাঝখান থেকে খুলে যাওয়ার কথা, কিন্তু সেটা কিছুতেই খুলছে না। আমাদের কার্যকলাপ দেখেই ভবানীচন্দ্রবাবু বলে উঠলেন, বললাম না নিখিলেশবাবু, এই বাক্সটা বড় অদ্ভুত। বাক্সটা আমি অনেকবার খোলার চেষ্টা করেছি, কিন্তু কিছুতেই খুলতে পারিনি। বাক্সটা আপনি কোথায় পেয়েছেন? সেইটাই হচ্ছে আসল কথা নিখিলেশবাবু। বাক্সটা আমার বাড়িতেই ছিল। বেলুড়ে যেখানে আমার বাড়ি, সেখানে আমার বাড়ির দোতলায় একটা চিলেকোঠার ঘর আছে। সেখানে জিনিসপত্র সমস্ত কিছুই থাকে। আমার বাড়িতে আমার স্ত্রী, আমার ছেলে সবাই রয়েছে। তাছাড়া আমার বাড়ির নিচের তলাটা ভাড়া দেওয়া। আপনি আমার বাড়ি দেখলেই বুঝতে পারবেন। তা সেই ভাড়ার টাকাতেই আমার কোনো রকমের চলে। তাছাড়া আমার ছেলেও কাছেই একটা দোকানে কাজ করে। মোটামুটি আমাদের সংসার চলে যায়।
সমস্যার কথা হলো, ওই চিলেকোটার ঘরে সেখানে অন্যান্য জিনিসপত্রের মধ্যে আমি এই বাক্সটা পড়ে থাকতে দেখতে পাই। কৌতূহল বসে বাক্সটা তুলে বার করে এনেছিলাম। ভেবেছিলাম এমন বাক্স তো সোনার গহনার দোকান থেকে দেয়, ছোট কিছু থাকতে পারে এর মধ্যে। বাক্সটা তুলে এনে নিজের ঘরে রাখি। তারপর বাক্সটার কথা ভুলেই গেছিলাম। কিন্তু এর পরে হঠাৎ বাক্সটার কথা মনে পড়তেই আমার ঘরে টেবিলের ড্রয়ারটা খুলে বাক্সটা বার করতে গিয়ে দেখি সেটা সেখানে নেই। বাক্সটা আমি নিজেই ওখানে রেখেছিলাম, আমার স্পষ্টভাবে মনে আছে। তাহলে সেটা গেল কোথায়? বাক্সটা আমি আমার ঘরে খুঁজে দেখি, কিন্তু কোথাও নেই। বাক্সটা ড্রয়ার থেকে বার করে অন্য কোথাও রেখে দিতে পারি, কিন্তু সেটা তো ঘরে থাকবে, আর ঘর থেকে তো সেটা কেউ নিয়ে যাবে না। বাক্সটার এমন অদ্ভুতভাবে হারিয়ে যাওয়ার কথাটা আমি কেমন যেন মেনে নিতে পারছিলাম না, বুঝলেন? আমি আমার স্ত্রী এবং ছেলেকে অবশ্য কথাটা জানাই। তারা সকলেই বলে তারা কোনো বাক্স দেখেনি। পরদিন সকালে সিঁড়ি দিয়ে নিচের দিকে নামতে যাচ্ছি, এমন সময় দেখতে পেলাম বাক্সটা সিঁড়ির এক পাশে রয়েছে। তখনই মনে পড়ে গেল, আরে এটা তো সেই বাক্সটা যেটা আমি খুঁজে চলেছি। বাক্সটা তুলে নিয়ে নিজের ঘরে যাই। তারপর বাক্সটা খোলার অনেক চেষ্টা করি, কিন্তু কিছুতেই না বাক্সটা খোলে না। এমনটা কি করে হলো? বাক্সটা দেখে বোঝা যাচ্ছে যে বাক্সটা খোলা যায়, অথচ টেনে কিংবা মোচড় দিয়ে কোনোভাবেই সেটা খোলা যাচ্ছে না কেন? বাক্সটা আমার ঘরে টেবিলের ড্রয়ারে আবার রেখে দিই। বাক্সটা কানের কাছে নিয়ে নাড়িয়ে দেখেছিলাম, তার মধ্যে কিছু নেই। কিন্তু একটা ব্যাপার মনে হয়, যখন বাক্সটা যখন চিলেকোটার ঘরে খুঁজে পাই, তখন বাক্সটা একবার নাড়িয়ে দেখেছিলাম। মনে হয়েছিল তার ভিতরে কিছু একটা আছে, সেটা নড়ছিল। এখন তার মধ্যে কিছু নেই, অথচ বাক্সটা খুলে দেখতেও পারছি না তার মধ্যে কিছু আছে নাকি। সে ব্যাপারটা আর বাড়ির কাউকে জানায়নি। আজ সকালে একটা কাজে আমার এদিকে আসতে হয়েছিল, তা যাওয়ার সময় আপনার কথা মনে হতে ভাবলাম আপনার কাছে একবার বাক্সটা নিয়ে আসি, যদি কিছু জানা যায় তাই। আপনিই হয়তো মনে করবেন এমন একটা অদ্ভুত ব্যাপার নিয়ে কেউ আপনার কাছে আসে নাকি, কিন্তু আমার মনে হচ্ছে এই বাক্সটার মধ্যে কিছু একটা ছিল, আর সেটা এই বাক্সটার মধ্যে থেকে কেউ বার করে নিয়েছে। কিন্তু সেটাই যদি হবে, তাহলে এখন এই বাক্সটা খোলা যাচ্ছে না কেন? সত্যি বলতে নিখিলেশের হাত থেকে বাক্সটা তুলে নিয়ে আমি অনেকবার চেষ্টা করেছিলাম, কিন্তু কিছুই বুঝতে পারিনি। নিখিলেশ ঠিক সেই সময় একটা অদ্ভুত কাণ্ড করল। বাক্সটা নিজের নাকের কাছে নিয়ে যেন গন্ধ শুকতে লাগলো। নিখিলেশের এমন অবস্থা দেখে আমি আর ভবানীচন্দ্র বাবু দুজনে অবাক হয়ে তাকিয়ে রইলাম। নিখিলেশ যখন একটু পরে ভবানীচন্দ্র বাবুর দিকে তাকালো, তখন তার মুখে হাসি ফুটেছে। নিখিলেশ হাসতে হাসতে বাক্সটা সামনের টেবিলের ওপর রেখে দিয়ে বলল, ব্যাপারটা আমার মাথাতেই আসেনি অমরজিৎ। আমি শুধু বাক্সটা খোলার চেষ্টা করে চলেছি। বাক্সটা এইভাবে খুলবে না, বাক্সটা ভাঙতে হবে, না ভাঙলে বাক্স খুলবে না। কিন্তু আপনি বোধহয় চাইবেন না আপনার এই বাক্সটা আমি ভাঙি, তাই তো? কিন্তু নিখিলেশ বাবু, আসলে কি বুঝতে পারলেন আপনি বলুন তো? আমি তো কিছুই বুঝতে পারিনি। বাক্সটা থেকে একটা কেমন অদ্ভুত গন্ধ আসছে বটে, তবে সেটা কিসের গন্ধ? এটা হলো এক ধরনের আঠা। এই আঠা প্লাস্টিক জাতীয় কোনো কিছু জুড়ে দিতে কাজে লাগে। যতদূর মনে পড়ে এই সমস্ত আঠা ব্যাগ তৈরি কিংবা প্লাস্টিকের জিনিসপত্র তৈরির কারখানায় ব্যবহার করা হয়। সেই আঠা দিয়ে খুব সুন্দরভাবে এই বাক্সের মুখটা আটকানো হয়েছে। কাজটা তো পরিষ্কারভাবে করা হয়েছে যে বাইরে থেকে আঠার কোনো চিহ্ন পাওয়া যাবে না। আর আঠার গন্ধ বেশ কম, আর একটু অল্প, তাই চট করে গন্ধটা বোঝাও যাবে না। এই বাক্সটা ভেঙে ফেললে বোঝা যাবে এর ভেতরে কি ছিল, অথবা এর ভেতরে বর্তমানে কি আছে। তার আগে পর্যন্ত আপনি কিছুই বুঝতে পারবেন না। এবার আপনি বলুন তো, আপনার ওই টেবিলের ড্রয়ার থেকে বাক্সটা তুলে নিতে পারে এমন কেউ রয়েছে? নিখিলেশ বাবু, ড্রয়ার থেকে কেউ বাক্সটা বার করে নিলে সেটা যদি আমার বাড়ির কেউ হতো, তাহলে তো নিশ্চয়ই আমায় বলতো। এটা আমার কাছে এত দামি তো কিছু নয় যে মিথ্যা কথা বলতে হবে। এমনটা কিন্তু হয়ে থাকতেই পারে ভবানীবাবু। কেউ বাক্সটা ওখান থেকে বার করে নিয়েছিল অন্য কোনো কাজে, তারপর সেটা হারিয়ে যাওয়ায়
এখন আর সে কথা কেউ স্বীকার করতে চাইছে না। তারা মনে করছে বাক্সটা আপনার খুব কাজে, তাই ওটা হারিয়ে ফেলেছে শুনলে আপনি একটু রাগারাগি করবেন। সেটা হলেও হতে পারে, আমি ঠিক সেটা বলতে পারছি না, কিন্তু এই বাক্সটা আমার ওই টেবিলের ড্রয়ার থেকে ওভাবে সিঁড়ির কাছে চলে এলো কিভাবে? আমার স্পষ্ট মনে আছে সেদিন বাক্সটা খুঁজে পাচ্ছিলাম না। সেদিন আমি সিঁড়ি দিয়ে অনেকবার ওঠানামা করেছি, এমনকি আমার স্ত্রী কিংবা ছেলেও করেছে। কই, তারা তো বাক্সটা দেখতে পায়নি। তাহলে পরদিন সকালে বাক্সটা ওখানে এলো কি করে? শুধু এটার জন্য আপনি এতটা চিন্তিত হয়ে পড়েছেন বলে আমার কিন্তু মনে হচ্ছে না। ভবানীচন্দ্রবাবু নিখিলেশের কথায় এবার সামান্য হেসে ফেললেন। তার হাসিটা এমন যেন তার কোনো একটা ছল নিখিলেশের কাছে ধরা পড়ে গেছে। সেভাবেই হাসতে হাসতে তিনি বললেন, আপনার কাছ থেকে কিছু লুকিয়ে যাবার সাধ্য কি আমার আছে নিখিলেশবাবু? আপনি ঠিকই বুঝতে পেরেছেন। আসলে ব্যাপারটা তেমন কিছুই নয়। আমার মা যখন মারা যান তখন মায়ের দুটো সোনার কানের দুল মা কোথাও একটা রেখেছিলেন, আর এমনই কোনো একটা বাক্সের মধ্যেই সেটা রেখেছিলেন। তবে কানের দুলটা খুব বেশি বড় নয়, ছোট্ট কানের যেমন হয় তেমনি। মায়ের মৃত্যুর পর আমি ভুলেই গেছিলাম। সেদিন যখন বাক্সটা খুঁজে পাই আর সেটা কানের কাছে এনে সামান্য ঝাঁকাই একটা শব্দ শুনতে পাই, তখন আমার কিছু মনে হয়নি। রেখে দেওয়ার পরে বিকেলের দিকে হঠাৎ করে মায়ের সেই সোনার কানের দুলটার কথা আমার মনে পড়ে, আর তখনই আমি বাক্সটা খুঁজতে শুরু করি। কেন জানি না মনে হচ্ছিল কানের দুলগুলো ওর মধ্যে থাকলেও থাকতে পারে। তখনই আমি ওই বাক্স খুঁজতে শুরু করি। দুটো সোনার কানের দুলের দাম তো নিখিলেশবাবু কম হবে না? নিখিলেশও হেসে উঠে বলল, এটাই হলো আসল কথা। তা ভবানীচন্দ্রবাবু, এই বাক্সটার মধ্যে এখন যে কিছু নেই সে কথা আমি আপনাকে বলে দিতে পারি। তার জন্য বাক্সটা খোলার প্রয়োজন নেই, তবে কাগজপত্র জাতীয় যদি কোনো কিছু থাকে তাহলে তার কোনো শব্দ হবে না। আর বাক্সটা আপনার বাড়ি থেকে অদ্ভুতভাবে হারিয়ে যাওয়া, তারপর আবার সিঁড়ির কাছে ওটা ফিরে পাওয়ার মধ্যে কোনো একটা রহস্য থাকলেও থাকতে পারে। আর আপনার মায়ের কানের দুল যদি এর মধ্যে থেকে থাকে তাহলে সেই সময়ের মধ্যে চুরি যেতেও পারত। আপনার বাড়িতে গিয়ে আপনার বাড়িটা একবার দেখা দরকার, আর আপনার বাড়ির লোকের সাথে কথা বলা দরকার। প্রয়োজন হলে আপনার বাড়ির ভাড়াটেদের সাথেও একবার কথা বলা দরকার। বোধহয় তাতে কিছুটা সাহায্য হবে, কিন্তু আজ তো সময় হবে না। আজ আমি একটু ব্যস্ত রয়েছি। কাল সকালে আমি আপনাদের বাড়িতেই যাই। আপনি আপনার বাড়ির ঠিকানাটা আমায় লিখে দিয়ে যান। যদি টেলিফোন থাকে তাহলে টেলিফোন নম্বরটাও দিয়ে যান। ভবানীচন্দ্রবাবু টেলিফোন নাম্বার দিতে পারলেন না, কারণ তার বাড়িতে টেলিফোন নেই। তবে তার পাশের বাড়ির এক ভদ্রলোকের টেলিফোন নাম্বার তিনি দিয়েছিলেন। যদি তেমন প্রয়োজন হয় তাহলে সেই নাম্বারে টেলিফোন করলেই তাকে পাওয়া যাবে। আর তার বাড়ির ঠিকানাটা ভালোভাবে লিখে দিয়ে তিনি যাওয়ার আগে আরও একবার বললেন, নিখিলেশবাবু, এই ব্যাপারটা কিন্তু একটু দেখবেন। আমি অনেক আশা করে আপনার কাছে এসেছি, আমায় নিরাশ করবেন না। কোনো চিন্তা করবেন না, আমি কালই আপনার বাড়িতে যাচ্ছি। আজই যেতাম, আসলে আমার বাড়িতে আজ একটু সমস্যা হয়েছে, তা না হলে যাওয়া যেত। তাই কাল গেলে আমার মনে হয় খুব একটা অসুবিধা হবে না। তবে এর মধ্যে একটা কাজ করবেন আপনি, আপনার বাড়ির লোকেদের সাথে আর আপনার ভাড়াটিয়াদের সাথে এই বাক্সটা নিয়ে একবার কথা বলে রাখবেন। দেখবেন তাদের কাছ থেকে কিছু জানতে পারেন নাকি। আর কি কি কথা হলো, তারা কি জানালো, সেই সমস্ত কিছু মনে রাখবেন। সেটা আমাদের এই কেসে কিন্তু কাজে লাগতে পারে। ভদ্রলোক নিখিলেশকে আর আমাকে আরও একবার নমস্কার করে ঘর থেকে বেরিয়ে গেলেন। তিনি চলে যেতে আমি বললাম, নিখিলেশ, তুমি কি এই কেসটা হাতে নিলে? আমার তো মনে হচ্ছে এই কেসে তেমন কিছুই নেই। এই ভদ্রলোক চিলে কোঠা থেকে দুটোর সোনার কানের দুল একটা বাক্সের মধ্যে পাবেন, এটা তো আর বিশ্বাস করা যায় না। তেমন হলে তো তিনি এটা আগেই পেয়ে যেতেন। মাঝে মাঝে এমনটা হয় অমরজি। এমন কোনো জিনিস আমাদের চোখ থেকে মাঝে মাঝে এড়িয়ে যায় যেটা আসলে কি তার সম্পর্কে আমাদের সঠিক ধারণা থাকে না। ভবানীচন্দ্রবাবু আগেই বলেছেন তার মায়ের কাছে দুটো সোনার কানের দুল ছিল, সে সম্পর্কে তিনি নিশ্চিত, কিন্তু সেটা তিনি ওনাকে দিয়ে যেতে পারেননি কোনো কারণে। আর তাই সেটা ঘরে অন্যান্য বাতিল জিনিসপত্রের সাথে পৌঁছে গিয়ে থাকতেই পারে এই লাল বাক্সটার মাধ্যমে। আর যদি কিছু না থাকে তাতেও তো কোনো সমস্যা নেই, আমাদের একবার বেরিয়ে আসা হবে, কি বুঝলে? বেলুড়ের দিকে অনেকদিন যাওয়া হয়নি। এখন উঠি অমরজিৎ, কৃষ্ণকুমারীর হাতের ব্যথাটা বাড়লো নাকি দেখি।
কাল তাহলে সকালের দিকে বেরোচ্ছি, আর এই ভদ্রলোকের বাড়িতে যাচ্ছি। কথাটা বলে নিখিলেশ বেরিয়ে নিজের ঘরের দিকে চলে গেল। আমি বেশ কিছুক্ষণ সেখানেই বসে রইলাম। দেখতে পেলাম নিখিলেশ বাক্সটা টেবিলের উপরেই রেখে গেছে। আমি সেটা নিয়ে বেশ কিছুক্ষণ খোলার চেষ্টা করলাম, কিন্তু আবারও ব্যর্থ হয়ে বাক্সটা নাকের কাছে আনতে একটা অতি ক্ষীণ গন্ধ আমি নাকে পেলাম। তাহলে এই গন্ধটার জন্যই নিখিলেশ বলছে আঠা দিয়ে বাক্সটা লাগানো হয়েছে। তার সাথে সাথেই একটা ব্যাপার আমার মনে হলো, যদি বাক্সটার মধ্যে আসলেই কিছু না থাকে তাহলে বাক্সটা নিয়ে হঠাৎ করে কেউ তার মধ্যে আঠা লাগাতে যাবে কেন? আর বাক্সটা ভদ্রলোকের সিঁড়ির কাছেই বা পাওয়া যাবে কেন? হয় ভদ্রলোক কোনো কথা মিথ্যে বলছেন, আর না হলে এই কেসটার মধ্যে সত্যিই কিছু একটা রয়েছে। পরদিন সকালে নিখিলেশ আর আমি বাড়ি থেকে বেরিয়ে একটা ভাড়ার গাড়িতে করে ভদ্রলোকের দেওয়া ঠিকানায় গিয়ে পৌঁছলাম। সত্যি বলতে এতদূর আসতে বেশ খানিকটা সময় লেগেছে। ভদ্রলোকের বাড়িটা বেলুড়ের কাছাকাছি নয়। আমাদের গাড়ি গিয়ে যখন পৌঁছলো, ভদ্রলোকের দোতলা বাড়িটা খুঁজে পেতে ওখানে অনেকটা সময় নষ্ট হয়ে গেল। তারপর যখন বাড়ির ছোট গেটটা খুলে আমরা ঢুকছি, তখন ভদ্রলোক ছাদে ছিলেন। আমাদের দেখতে পেয়ে একবার হাত তুললেন, তারপর সিঁড়ি বেয়ে নেমে এলেন। বেশ হাসি মুখে বললেন, এই তো নিখিলেশবাবু এসে গেছেন। আমি ভাবছি আপনি আর আজকে আসবেন না। তা আসতে কোনো অসুবিধা হয়নি তো? আমরা যে ভাড়ার গাড়িতে এসেছিলাম তাকেই অপেক্ষা করতে বলা হলো, কারণ এখান থেকে যাওয়ার জন্য আবার ভাড়ার গাড়ি পাবো কি না তা ঠিক নেই। ভদ্রলোকের সাথে আমরা সিঁড়ি দিয়ে দোতলায় উঠে গেলাম। আসলে দোতলা বাড়ির এক পাশ থেকে একটা সিঁড়ি ওপরে উঠে গেছে। নিচের একতলা বোধহয় ভবানীচন্দ্রবাবু ভাড়া দিয়েছেন, উপরতলায় তারা নিজেরা থাকেন। উপরতলায় মোট 3টি ঘর, নিচের তলাতেও তাই। দুতলাতেই একটা চিলে কোঠার ঘরও রয়েছে। এ সমস্ত আমরা পরে দেখেছিলাম। তখন উঠে ভবানীচন্দ্রবাবুর ঘরে গিয়ে বসতে তিনি বোধহয় চায়ের জন্য বলতে গেলেন। একটু পরে এসে আমাদের সামনে বসে হাসি মুখে বললেন, কিছু বুঝতে পারলেন? বাক্সটা তো আপনার কাছে রেখে এসেছিলাম, ওই কারণে যদি আপনি কিছু বুঝতে পারেন। বাক্সটা থেকে বোঝার মতন তেমন কিছুই নেই। বাক্সের মধ্যে যদি কিছু থাকে তাহলে সেটা কেউ বার করে নিয়েছে, আর বাক্সটাকে ওভাবে আটকে দিয়েছে। এবার আসল প্রশ্নটা হলো, কে কাজটা করেছে, আর আপনার ঘর থেকে বাক্সটা ওখানে গেল কি করে? দেখুন কি করতে পারেন, আমি তো আর কিছুই বুঝতে পারছি না। নিখিলেশ ভবানীবাবুর কথা শুনল। এর মধ্যে চা চলে এলো। এক ভদ্রমহিলা আমাদের জন্য চা নিয়ে এসেছেন। ভবানীচন্দ্র পরিচয় করিয়ে দিলেন। ইনি আমার স্ত্রী মল্লিকা। ছেলের কথা তো আগেই বলেছিলাম, সে ব্যবসার কাজে একটু বাইরে রয়েছে, তা ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যাবে। আপনি ছোট্ট লাল রঙের বাক্সটা ভবানীচন্দ্রবাবুর ঘরে এর আগে দেখেছিলেন? না, আমার তো সেটা মনে পড়ছে না। বাক্সটাই সিঁড়ির কাছ পর্যন্ত গেল কি করে সে ব্যাপারে আপনি কিছু জানেন না তাহলে, তাই তো? মল্লিকা দেবী মাথা নাড়ালেন। নিখিলেশ বলল, আচ্ছা, আপনাদের নিচের তলায় যে ভাড়াটিয়ারা রয়েছে তাদের মধ্যে কাউকে আপনার সন্দেহ হয় না তারা যদি এই কাজটা করে থাকে? কিন্তু তাদের কেউ তো আমাদের ঘরে আসে না। হ্যাঁ, ওই নিচের তলার ভাড়াটেদের বাচ্চা ছেলেটাকে মাঝে মাঝে উপরে নিয়ে আসা হয়। একদম ছোট ছেলে, বুঝলেন, ও মাঝে মাঝে আমাদের ঘরে এসে খেলা করে। আসলে আমার তো বেশিরভাগ সময় একাই কাটে। ছেলে বাইরে বেরিয়ে যায়, উনিও কোনো কাজে বাইরে বেরিয়ে পড়েন, আমি একাই থাকি। তাই ছেলেটিকে নিয়ে আসি মাঝে মধ্যে, তারপর ওকে আমি নিজেই দিয়ে আসি। কিন্তু ওরা তো উপরে চট করে আসে না। নিখিলেশ চুপ করে কিছু একটা ভাবল, তারপরে বলল, আচ্ছা, যেদিন বাক্সটা হারায় সেদিন তো ভবানীচন্দ্রবাবু বাড়িতেই ছিলেন। সেদিন কি ওই নিচের ঘর থেকে ভাড়াটেদের বাচ্চা ছেলেটাকে আপনি নিয়ে এসেছিলেন? ছেলেটার মায়ের সঙ্গে সিঁড়ির কাছে দাঁড়িয়ে আমি কথা বলছিলাম, তারপর ছেলেটাকে আমার কোলে দিল। কিন্তু সিঁড়ির কাছে দাঁড়িয়েই তারপর আমি ওকে নিয়ে উপরে চলে আসি, আর ছেলেটার মা নিজের ঘরে চলে যায়। ছেলেটাকে নিয়ে আপনি ঠিক কোন ঘরে গিয়েছিলেন? আমাদের ঘরে, ওই জানালার কাছে। ওকে দাঁড় করিয়ে রাখি বিছানার কাছে। বড্ড শান্ত ছেলে, হাতে কিছু একটা দিলেই একেবারে চুপ করে বসে থাকে। তারপর একটু পরে ওকে দিয়ে আসি। ওই ঘরে মানে যেই ঘরের ড্রয়ারে বাক্সটা ভবানীচন্দ্রবাবু রেখেছিলেন?
সেই ঘরে কি আপনি ছেলেটিকে নিয়ে গিয়েছিলেন মনে পড়ে? এবার মল্লিকা দেবীর দিকে আমি, নিখিলেশ, এমনকি ভবানীচন্দ্রবাবু পর্যন্ত সোজা তাকালেন, কিন্তু তিনি হয়তো স্পষ্টভাবে মনে করে বলতে পারছেন না আসলে এই কাজটা হয়তো তিনি প্রতিদিনই করে থাকেন, তাই সেদিন তিনি ওই ঘরে গিয়েছিলেন নাকি সেই কথাটা বলা সত্যিই শক্ত। তিনি স্পষ্টভাবে কিছু মনে করে বলতে পারলেন না। আচ্ছা, আপনাকে মনে করতে হবে না, আপনি শুধু এটা বলুন, সেদিন বাচ্চাটিকে আপনি যখন ফেরত দিয়েছিলেন তখন কোথায় দাঁড়িয়ে ফেরত দিয়েছিলেন? সিঁড়ির কাছেই নিশ্চয়ই। হ্যাঁ নিখিলেশ বাবু। এবার আমায় বলুন, তখন তার হাতে কি ছিল? কিছুই ছিল না তখন তার হাতে। মল্লিকা দেবীর কথা শুনেই বোঝা যাচ্ছিল তিনি আসলে যা বলছেন সেই সম্পর্কে তিনি নিজেও নিশ্চিত নয়। তার মধ্যে কেমন যেন একটা দনমনো ভাব রয়েছে। তিনি একবার ভবানীচন্দ্রবাবুর দিকে, একবার নিখিলেশের দিকে তাকিয়েই হঠাৎ করে ঘর থেকে বেরিয়ে গেলেন। ভবানীচন্দ্রবাবুর ব্যাপারটার আকস্মিকতায় একটু থমকে গেলে নিখিলেশ নিজে বলল, আসলে উনি নিজে হয়তো ব্যাপারটা মনে করতে পারছেন না, তাই এমনটা হচ্ছে। তাতে কোনো অসুবিধা নেই ভবানীচন্দ্রবাবু, তবে আপনার ভাড়াটিয়াদের সাথে একবার কথা বলতে হবে। সে আপনি বলতে পারেন নিখিলেশবাবু, তবে তাদের বাড়িতে এখন সবাইকে পাবেন না। তাদের বাড়ির কর্তা এখন বাড়িতে নেই, স্ত্রীলোক আছে। আপনি কার সাথে কথা বলতে চাইছেন? দেখুন, এই বাড়িতে আপনারা ছাড়া একমাত্র ওনারাই রয়েছেন, তাই ওনাদের সাথে একবার কথা বলে দেখাই যাক না, যদি কিছু জানে। নিখিলেশবাবু, তাহলে আমার স্ত্রীর সাথে আপনি যান। ওই স্ত্রীলোক বাইরে খুব বেশি আসেন না প্রয়োজন ছাড়া। নিখিলেশ আমায় সেখানেই থাকতে বলে মল্লিকা দেবীর সাথে বাড়ির নিচের দিকে চলে গেল। বেশিরভাগ মহিলাদের সবার কাছ থেকে নিজেকে আড়াল করে রাখার একটা প্রবণতা যে থাকে তা আমি জানি, তাই ব্যাপারটা নিয়ে তেমন একটা আশ্চর্য হলাম না। কিন্তু নিখিলেশ ভদ্রমহিলার সাথে কথা বলার ব্যাপারে এত উৎসাহী হয়ে পড়ল কেন, সেটাই বুঝতে পারছিলাম না। সে যাই হোক, আমি আর ভবানীচন্দ্রবাবু তখন সেই ঘর থেকে বেরিয়ে উপরে ছাদে গিয়ে দাঁড়ালাম। ছাদের চারপাশে সামান্য উঁচু রেলিং রয়েছে, তা দিয়ে এদিক ওদিক সবটাই দেখা যায়। ভদ্রলোক ছাদের চারপাশে ঘুরতে ঘুরতে হঠাৎ বললেন, অমরজিৎবাবু, আমার কিন্তু একটা সন্দেহ হয়, যেটা নিখিলেশবাবুকে এখনো বলিনি। আর নিখিলেশবাবু কীভাবে নেবেন তাই আপনাকে কথাটা বলি। ওই লাল রঙের বাক্সটা সিঁড়ির কাছে পাওয়ার পরে আমার কেমন যেন মনে হয়েছিল ওই বাক্সটা নিচের ঘরের কেউ নিয়ে গেছে, কিন্তু ওরা আমাদের ঘরে খুব একটা আসে না। তাই ওই ড্রয়ার থেকে তারা ওটা নিল কি করে সেটাই আমি ঠিক বুঝতে পারছি না। নিখিলেশ এলেই নিখিলেশকে কথাটা জানাবেন। আমার মনে হয় সেও হয়তো ওদেরকেই সন্দেহ করছে, তাই নিচের ঘরে ওদের সাথে কথাবার্তা বলতে গেছে। আপনার ছেলে কখন ফেরে? তার ফিরতে ফিরতে এরকম বিকেল হয়ে যায়। আপনাদের সাথে বোধহয় তার দেখা হবে না। ব্যাপারটা আমিও বুঝতে পেরেছিলাম যে আমাদের সাথে তার দেখা হবে না, কারণ রাত পর্যন্ত তো আর আমরা এখানে থাকবো না, তার আগেই আমাদের চলে যেতে হবে। ছাদের এদিকে ওদিকে আমরা ঘুরতে লাগলাম। একটু পরেই নিখিলেশ উপরে উঠে এলো। ভবানীচন্দ্র বাবুর দিকে তাকিয়ে বলল, ভবানীচন্দ্রবাবু, আমাদের কাজ আজকের মতো শেষ হয়েছে। আপনার পাশের বাড়ির টেলিফোন করলে নিশ্চয়ই আপনাকে পাওয়া যাবে। হ্যাঁ, পাওয়া যাবে, কিন্তু কাজ হলো কিছু একটা অনুমান করতে পারছি আমি, তবে তার জন্য আরও একটা ব্যাপারে নিশ্চিত হওয়া দরকার। তবে এটা বলতে পারি যে আপনার এই লাল বাক্সের মধ্যেই আপনার মায়ের সেই সোনার কানের দুলজোড়া ছিল। সেটা এই মুহূর্তে কোথায় আছে সে ব্যাপারে আমি কিন্তু কিছুই বলতে পারবো না। নিখিলেশের কথা শুনে ভবানীচন্দ্র বাবু অবাক হয়ে নিখিলেশের দিকে এগিয়ে এলেন। তারপরে বললেন, কিন্তু নিখিলেশবাবু, মায়ের সোনার কানের দুল তাহলে কে আমার ঘর থেকে চুরি করলো? আমার ধারণা যদি সঠিক হয় তাহলে চুরিটা হয়েছে অদ্ভুতভাবে। আসলে চোর নিজেও জানতো না যে সে চুরি করে বসেছে। আর আসল চোরকে কিন্তু শাস্তি দেওয়া যাবে না, শাস্তি দেওয়া যাবে পরোক্ষভাবে যে চুরি করেছে তাকে। নিখিলেশের কথায় ভবানীচন্দ্রবাবু অবাক হয়ে তাকিয়ে রইলেন। সত্যি বলতে কি, তার কোনো কথা আমি নিজেও বুঝতে পারছিলাম না। তাই বললাম, তুমি কি বলছো নিখিলেশ? কিছুই তো বোঝা যাচ্ছে না। এখন এর থেকে বেশি কিছু আর বোঝানো যাবে না। আমার একটা কথা বলুন তো ভবানীচন্দ্রবাবু, আপনার নিচের ঘরের ভাড়াটিয়া ভদ্রলোক যে কাছে একটা কারখানায় কাজ করে, সে কথাটা কি সত্যি? ভবানীচন্দ্র বাবু মাথা নাড়লেন। ভবানীচন্দ্র বাবুকে আশ্বস্ত করে সেখান থেকে বেরিয়ে এলাম।
বাড়ি থেকে বেরোনোর সময় দেখতে পেলাম এখন নিচের ঘরের দরজা খোলা রয়েছে, আর সেখান থেকে এক ভদ্রমহিলা আমাদের দিকে তাকিয়েছিলেন। আমাদের দেখতে দরজা বন্ধ করে দিলেন। নিখিলেশের দিকে তাকাতে দেখতে পেলাম নিখিলেশের মুখে হাসি। পরদিন সকালে নিখিলেশ কোথায় যেন বেরিয়ে পড়ল। যাওয়ার সময় আমায় যেমন কিছুই বলে গেল না, তেমনি বৌঠানের কাছে খোঁজ নিয়ে জানতে পারলাম তাকেও কিছুই বলে যায়নি। তবে সকালে নাকি একবার থানায় টেলিফোন করে কিছু কথাবার্তা বলছিল, সেই সময় বৌঠান চা দিতে এসে শুনতে পেয়েছে। কিন্তু এত সকালে নিখিলেশ কোথায় বেরিয়ে পড়ল সেটাই আমি বুঝতে পারছিলাম না। তাহলে কি ভবানীচন্দ্রবাবুর কেসের ব্যাপারে কোনো নতুন সূত্র পাওয়া গেল? আমার তো মনে হয় ওই নিচের ঘরের কেউই চুরিটা করেছে। কিন্তু সেই ক্ষেত্রে ওই একটা জায়গাতেই আমার ভাবনা বারবার এসে ধাক্কা খাচ্ছে। ভবানীচন্দ্রবাবু, মল্লিকা দেবী সবাই বলছেন ওরা উপরের ঘরে আসে না। নিজের ঘরের ভদ্রমহিলা সবসময় তো নিচের ঘরেই থাকেন, আর ভদ্রলোক থাকেন কাজে। তার ফিরতে নিশ্চয়ই রাত হয়ে যায়, তারপরে তো আর উপরের ঘরে আসার প্রয়োজন পড়ে না। তাহলে চিন্তা করলো কে আর কখন করলো। দুপুর গড়িয়ে যাওয়ার পরে নিখিলেশ ফিরে এলো। এসে প্রথমে বাথরুমে গেল, তারপর দুপুরের খাওয়া সেরে নিজের অফিস ঘরে বসে আমাকে ডেকে পাঠালো। আমি গিয়ে তার ঘরের চেয়ারের উপরে বসতেই নিখিলেশ বলল, কেসের ব্যাপারে তোমার কি মনে হয়? দেখো, চুরি যে কেউ করেছে সেটা তো বোঝাই যাচ্ছে, না হলে আঠা দিয়ে বাক্সটার মুখটা এমনভাবে আটকে দিত না। তবে চুরিটা কে করলো? আমার তো মনে হয় ভবানীচন্দ্রবাবুর ছেলেই এই কাজটা করেছে। দেখো, তার কাছে সময়, সুযোগ সবকিছুই তো ছিল। আচ্ছা, কিন্তু সে জানবে কি করে ওর মধ্যে ভবানীবাবুর মায়ের সোনার কানের দুল রয়েছে? হয়তো সে জানতো না, বাক্সটা খুলে হয়তো সে দেখতে পেয়েছিল। সেক্ষেত্রে সেই মুহূর্তে তো সে আর কিছু জানবে না। বাক্সটা চিলেকোঠার ঘর থেকে পাওয়া গেছে, সেটা ছিল ভবানীচন্দ্রবাবুর টেবিলের ড্রয়িং। সেখান থেকে সেটা নিয়ে নেওয়া চুরি করার সমান। সে নিশ্চয়ই যদি কানের দুলটা দেখিয়েও থাকতো, তাহলে বাড়িতে কাউকে জিজ্ঞাসা করতো ওটা ওখানে এলো কেন। তুমি ভুলে যাচ্ছ অমরজিৎ, ভবানীচন্দ্রবাবুর কোনো জিনিস মানে সেটা তার ছেলেরও। তাহলে কাজটা কে করেছে? নিচের ভাড়াটিয়াদের মধ্যে কি কেউ এই কাজটা করেছে? কিন্তু ভাড়াটিয়া দুজন ওপরে কখনোই আসে না। যদিও সিঁড়িতে দাঁড়িয়ে মল্লিকা দেবীর সাথে গল্প করে, তবে ওটা সিঁড়ি পর্যন্তই, তার বেশি উনি কখনো উঠে আসেন না। তাহলে ওই ড্রয়ার থেকে নিচ পর্যন্ত বাক্সটা গেল কি করে? নিখিলেশের কথায় যুক্তি ছিল, তাই আমি আর কিছুই বলতে পারলাম না। ভাবতে লাগলাম, এক সময় হঠাৎ করেই বললাম, তুমি তো কাল বললে চোর নাকি পরোক্ষভাবে চুরিটা করেছে। তার মানে তুমি নিশ্চয়ই জানো যে প্রত্যক্ষভাবে আসলে কে চুরি করেছে। আমার অনুমানে আমি সবটাই জানি অমরজিৎ। এখন আমি তোমার থেকে জানতে চাইছি তোমার কি ধারণা। তাহলে বুঝবো আমার আর তোমার ধারণাটা একই কিনা। সত্যি বলতে আমি কিন্তু কিছুই ধারণা করতে পারছিলাম না। বারবার মনে হচ্ছিল এটা কে করলো, এই ঘর পর্যন্ত আসলে গিয়েছিল কে। হঠাৎ করে একটা কথা মনে পড়ে গেল। ধারণাটা অদ্ভুত, এমন একটা কথা ভাবাই যায় না, কিন্তু তবুও কথাটা হঠাৎ করে মাথায় আসতে নিখিলেশের দিকে তাকালাম। নিখিলেশ বোধহয় বুঝতে পেরেছিল আমার মাথায় কি এসেছে, তাই দেখতে পেলাম তার মুখে একটা অদ্ভুত হাসি। সে আমায় কিছু বলার সুযোগ না দিয়েই বলল, ঠিক আন্দাজ করেছো, আমারও মনে হচ্ছে ব্যাপারটা এমনটাই হয়েছে। কিন্তু এই বাক্সটা আবার সিঁড়ির কাছে রেখে দেওয়ার কারণটা কি? এখানে একটা সূক্ষ্ম ব্যাপার রয়েছে, সেটা এখন বলতে চাইছি না। আমি আগে অপরাধীকে ধরি, তারপর না হয় সবটা খুলে বলবো, বুঝলে? এখন আমায় কয়েকটা টেলিফোন করতে হবে। আমি জানতে চাইছিলাম আমার ধারণাটা তোমারও মনে হচ্ছে কিনা। এবার এই পথেই তদন্ত করা যাক। নিখিলেশ উঠে গিয়ে টেলিফোনে থানার সাথে কিছুক্ষণ কথাবার্তা বলল। সে যে একটা পরিকল্পনা করে ফেলেছে সেটা বুঝতে পারছিলাম, আর সেই পরিকল্পনা মতো কাজ করলে অপরাধীকে তাড়াতাড়ি ধরা যাবে সেটাও বোঝা যাচ্ছে। তবে নিখিলেশের মাথায় এই কথাটা হঠাৎ করে এলো কি করে সেটাই আমি ভাবছিলাম। কেসটা প্রায় সমাধান হয়েই এসেছিল, এখন শুধু অপরাধীকে ধরাটাই বাকি ছিল। অপরাধী ধরা পড়ল বটে, তবে তার আগে খুঁজে পাওয়া গেল সেই সোনার কানের দুলখানা। পুলিশের অনুমান এবং তল্লাশিতে পাওয়া গেল সেই কানের দুল এক সোনার দোকান থেকে। আর সেই সোনার দোকানদার পুলিশের সামনে স্বীকার করে নিল যে তার কাছে কে ওই সোনার কানের দুল বিক্রি করতে এসেছিল। সত্যি বলতে চুরির একটা প্রমাণ পাওয়া গেল। আসলে নিখিলেশ আগেই
প্রমাণ খোঁজার চেষ্টা করছিল, কারণ এটা এমন জটিল যে এখানে প্রমাণ খুঁজে পাওয়া যাবে না, সবটাই অনুমান। তাই প্রমাণ খুঁজে পাওয়ার পরে আমাদের আর অসুবিধে হলো না। সেদিন আমরা গিয়ে পৌঁছলাম ভবানীচন্দ্রবাবুর বাড়িতে। নিজের ঘরের ভাড়াটিয়া লোকটি কোনো কারণে সেদিন বাড়িতেই ছিল। আমাদের ভবানীচন্দ্রবাবুর ঘরেই বসতে দেওয়া হলো। নিখিলেশ ইচ্ছে করেই সেই ঘরে বসল, যেই ঘরে সেই টেবিলের ড্রয়ারটা রয়েছে। একটু পরে নিখিলেশ পকেট থেকে সোনাজোড়া বার করে ঘরের মাঝখানে একটা চেয়ারের উপরে রাখল। ভবানীচন্দ্রবাবু এবং মল্লিকা দেবী অবাক হয়ে সেটা দেখতে লাগলেন। ভবানীচন্দ্রবাবু বললেন, নিখিলেশবাবু, এটাই তো আমার মায়ের সেই সোনার দুল। নিখিলেশ সামান্য হাসল, তারপরে বলল, যে এটা চুরি করেছিল সে একটা দোকানে বিক্রি করেছিল। সেই সোনার দোকান থেকে আমরা এই সোনার কানের দুলটা উদ্ধার করেছি। তবে এখানে আমায় পুলিশের সাহায্য নিতে হয়েছে, না হলে উদ্ধার করা যেত না। তাদের হাতে নাতে কোনো প্রমাণ ছিল না, তাই প্রমাণ সংগ্রহের জন্য আমাদের প্রথমেই কানের দুলটা সংগ্রহ করা প্রয়োজন ছিল। এখন অপরাধীকে শাস্তি দেওয়া যেতেই পারে, তবে অপরাধী কিন্তু অনেক কিছুই জানতো না, না জেনে সে কাজটা করেছে। সবটা বলতে সুবিধা হয় যদি আপনি আপনার নিচের ঘর থেকে নিচের ঘরের কর্তা অর্থাৎ জগন্নাথ বাবুকে একবার উপরে ডেকে আনেন। আপনি গিয়ে আমার কথা বললে ভদ্রলোক নিশ্চয়ই আর না করবেন না। ভবানীচন্দ্রবাবু অবাক হলেও নিচের ঘরে গিয়ে জগন্নাথ বাবুকে ডেকে আনলেন। ঘরের মধ্যে একটা চেয়ার খালি ছিল, সেখানে জগন্নাথ বাবুকে বসতে বলল। জগন্নাথ একটু অবাক হলেও তারপরে বসে বলল, কি ব্যাপার বলুন তো নিখিলেশবাবু, আপনি হঠাৎ আমাকে ডেকে পাঠালেন কেন? আপনি যে কারখানায় কাজ করেন সেখানে যতদূর সম্ভব এক ধরনের ব্যাগ তৈরি হয়, তাই না? প্লাস্টিক আর ভেলভেট জুড়ে নতুন ধরনের ব্যাগপত্র তৈরি হয়, আর সেই ব্যাগের কাজে এক ধরনের আঠা ব্যবহার করা হয়। আশা করি সেই আঠা আপনার কাছেও থাকবে। এই একটা কথায় জগন্নাথ বাবুর মুখের সমস্ত বিরক্তি যেন এক নিমেষে কোথাও উধাও হয়ে গেল। তিনি বললেন, হ্যাঁ থাকবে, কিন্তু কেন বলুন তো? সেই আঠা দিয়ে বাক্সটা তো আপনি ভালোই বন্ধ করেছিলেন, কিন্তু আপনি ভুলে গিয়েছিলেন বাক্সটা মোচড় দিয়ে খোলা যায়। জগন্নাথ বাবু যেন কিছু একটা বলতে গিয়েও চুপ করে গেলেন। তারপরে বললেন, কোন বাক্সের কথা বলছেন আপনি? আমি তো কিছুই বুঝতে পারছি না। যে বাক্সটা সেদিন হয়তো আপনার ছেলে খেলতে খেলতে নিয়ে ঘরে চলে গিয়েছিল, তখনই আপনি সেটা ফেরত দেওয়ার কথা ভাবেন। তবে তার আগে সেটা খুলে ফেলেন আর দেখতে পান ওর মধ্যে সোনার দুল রয়েছে। তখনই আপনি সেটা চুরি করার সিদ্ধান্ত নেন, তাই তো? এসব কি বলছেন নিখিলেশবাবু? আমি তো কিছুই বুঝতে পারছি না। আর আমি কানের দুল চুরি করতে যাব কেন? কারণ ঠিক তার পরদিন সকালেই আপনি আপনার কারখানার কাছেই একটা সোনার দোকানে বিক্রি করেছেন সেই কানের দুল। এই যে দেখুন আমার কাছে। এবার কিন্তু কানের দুলটা দেখে জগন্নাথ বাবু একদম চুপ করে গেলেন। নিখিলেশ দেখে বলল, আশা করি এবার আপনার আর কিছু বলার নেই। এবার সত্যি স্বীকার করুন জগন্নাথ বাবু। তবে আমি জানি আপনি জানতেন না ওই সোনার দুল আসলে ভবানীচন্দ্রবাবুর বাড়ির কারো, তাই তো? জগন্নাথ বাবু মাথা নিচু করেই মাথা নাড়িয়ে সম্মতি জানালেন। নিখিলেশ এবারে বলল, আচ্ছা, এবার ঘটনাটা কি হয়েছিল সেটা আমি বলি। তারপর যদি আপনাদের মনে হয় আমি ভুল বলছি তাহলে আমায় সূত্রে দেবেন। জগন্নাথবাবু কিংবা তার স্ত্রী তারা কখনোই ওপরে আসতেন না, তাই তাদের পক্ষে ড্রয়ার থেকে লাল রঙের বাক্স তুলে নেওয়াটা কখনোই সম্ভব নয়। কিন্তু নিচের তলা থেকে উপরের তলায় কিন্তু একজন আসতো, জগন্নাথবাবুর ছেলে। সে অনেকটা ছোট, তাকে কোলে করে নিয়ে মল্লিকা দেবী উপরের ঘরে আসতেন। কোনোভাবে সেদিন তাকে নিয়ে ওই ঘরে ঢুকেছিলেন, যেই ঘরের টেবিলের উপরে বাক্সটা রাখা ছিল। বোধহয় মল্লিকা দেবী ব্যাপারটা কোনো কারণে খেয়াল করেননি। পরে যখন মল্লিকা দেবী ছেলেটিকে ফিরিয়ে দেন তখনই তার হাতে বাক্সটা থেকে যায়। আর আমার মনে হয় মল্লিকা দেবী হয়তো খেয়াল করেননি, নয়তো কোনো কারণে ভুল কথা বলছেন। তিনি হয়তো ভেবেছেন যদি লাল রঙের বাক্সটা ওই বাচ্চাটার হাতে দেওয়ার কথা তিনি বলেন তাহলে হয়তো সমস্যা বাড়তে পারে, তাই তিনি বলেছেন এ ব্যাপারে তিনি কিছুই জানেন না। লাল রঙের বাক্সটা জগন্নাথবাবুর নজরে আসে। তিনি ওটা নিয়ে খুলে দেখতেই দেখতে পান সোনার দুল রয়েছে, অথচ সেটা যে কোথা থেকে এলো সেটা জগন্নাথবাবু কিংবা তার স্ত্রী কেউ জানতেন না। সে ব্যাপারে কোনো খোঁজ খবর নেওয়ার আগেই জগন্নাথবাবু স্থির করে ফেলেন দুলটা বিক্রি করে দেবেন। সেই মতো পরদিন সকালে সেটা বিক্রিও করে দেন।
কিন্তু এবার সমস্যা হয় বাক্সটা নিয়ে। আসলে লাল রঙের জিনিস বাচ্চাদের খুব আকর্ষণ, তাই বাক্সটা নিয়ে বারবার খেলতে শুরু করে বাচ্চাটা। বাক্সটা বারবার খোলা বন্ধ হওয়ার সময় তার আঙুলের ছাপ লাগতে পারে, তাই ভেবে আঠা দিয়ে বাক্সটার মুখটা সুন্দরভাবে বন্ধ করে দেন জগন্নাথবাবু। আর তারপর সেই বাক্সটাই খেলতে খেলতে কোনোভাবে পরদিন সকালে এসে পৌঁছয় সিঁড়ির কাছে। এদিকে জগন্নাথবাবু এসব কিছুই জানতেন না। তিনি মনের আনন্দে ওই দুলগুলো বিক্রি করে দিয়েছিলেন। ভবানীচন্দ্রবাবু তার বাক্স ফেরত পান, কিন্তু বাক্সটা কিছুতেই খুলতে পারেন না। আর যতই খুলতে পারেন না ততই তার মনে হয় মায়ের রেখে যাওয়া সেই সোনার দুলের কথাগুলো। তাই তিনি আমার কাছে এসে পৌঁছন। আমি প্রথমে ভেবেছিলাম কেসটা নেহাত কোনো সাধারণ ব্যাপার, কিন্তু পরে এই বাক্সটা আঠা দিয়ে বন্ধ করে দেওয়ার ব্যাপারটাই আমায় কেমন যেন অদ্ভুতভাবে এই কেসটায় টানে। আর এখন তো সমস্তটুকুই পরিষ্কার হয়ে গেল। তবে ভবানীচন্দ্রবাবু, এখানে আমি একটা কথা বলতে পারি। জগন্নাথবাবু যা করেছেন তার সমস্ত কিছুই অজান্তে করেছেন। তিনি যদি একবারও জানতেন ওটা আপনার সম্পত্তি, তাহলে হয়তো সেটা নিয়ে কিছুই করতেন না। আসলে জগন্নাথবাবু কিংবা তার স্ত্রী দুজনের কেউই এই বাক্সটা কোথা থেকে এসেছে সেটা জানতো না। পরে যখন আমি কেসটা তদন্ত করতে আসি এবং বাক্সের ব্যাপারে জগন্নাথ ঘোষের সাথে কথা বলি, তখনই বোধহয় তিনি কিছু একটা আন্দাজ করতে পেরেছিলেন। তবে ততক্ষণে তো সোনার দুল জোড়া বিক্রি হয়ে গেছে। এখন তো তারা এসে বলতে পারে না যে তারা এগুলো বিক্রি করে দিয়েছেন, তাই তারা চুপ করে থাকেন। নিখিলেশ কথা বলা শেষ করে জগন্নাথ বাবুর দিকে তাকিয়ে বলল, পরের বার থেকে দামি কোনো জিনিস পেলেই এভাবে বিক্রি করে দেবেন না জগন্নাথবাবু। আশা করি এই শিক্ষাটা আপনার মনে থাকবে। জগন্নাথবাবু অপরাধীর মতো মুখ করে মাথা নিচু করে রইলেন। নিখিলেশ এবার ভবানীচন্দ্র বাবু আর মল্লিকা দেবীর দিকে তাকিয়ে বলল, দেখুন, এটা আপনাদের ব্যাপার, তাই আপনারা যা সিদ্ধান্ত নেবেন তাই ঠিক হবে। তবে আমার মনে হয় জগন্নাথবাবু নিজের অজান্তে এই কাজটা করেছিলেন, তাই ওনাকে এবারের মতো ক্ষমা করে দেওয়াটা আপনার উচিত। আর আপনার দুই জোড়া দুল তো আপনি ফেরত পেয়েই গেছেন। ভবানীচন্দ্র বাবু মাথা নাড়িয়ে বললে, উনি যদি নিজে এসে আমাকে বলতেন যে উনি এই কাজ করে ফেলেছেন, তাহলেও আমি ওনার উপর রাগ করতাম না নিখিলেশবাবু। মানুষ অজান্তে অনেক ভুল করেই থাকে, মানুষকে ক্ষমা করে দেওয়াই তো মানুষের ধর্ম, তাই না? জগন্নাথবাবু এ কথায় হাত জোর করে ভবানীচন্দ্র বাবুর পায়ের উপরে পড়তে গেলেন, কিন্তু তার আগেই ভবানীচন্দ্র বাবু তাকে ধরে ফেললেন। বললেন, নিখিলেশবাবু, আপনি যে আমার কত বড় উপকার করলেন তা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। তবে আমি আপনাকে আপনার প্রাপ্য থেকে বঞ্চিত করব না। আমি খুব শিগগিরই আপনার বাড়িতে যাব। নিখিলেশ আর আমি সেখান থেকে ভাড়ার গাড়িতে করে ফিরে এলাম। সেদিন কিন্তু ভাড়ার গাড়ির টাকাটা ভবানীচন্দ্রবাবু জোর করে নিজেই দিয়ে দিলেন। আমাদের আর কিছুই বলার থাকলো না। বাড়ি ফিরে এসে ঘরে বসেছি, এমন সময় নিখিলেশ বলল, কি বুঝলে অমরজিৎ? একটা ব্যাপার কিন্তু আমি কিছুতেই বুঝতে পারলাম না। তোমার হঠাৎ করে ওই বাচ্চা ছেলেটিকে সন্দেহ হলো কেন? মানে সে চুরি করেছে সেটা বলছি না, সে হাতে করে ওই লাল রঙের বাক্সটা নিয়ে গেছে, সেটা তোমার মনে হলো হঠাৎ করে কেন? সুযোগ অমরজিৎ, সুযোগ। ওই ঘরে যাওয়ার সুযোগ একমাত্র কিন্তু ছিল ওই বাচ্চা ছেলেটারই। তবে এর মধ্যে আমি একবার রাতের বেলা টেলিফোন করে ভবানীচন্দ্রবাবুর ছেলের সাথে কথা বলেছি, তবে সেই কাজটা করেছে বলে আমার মনে হয়নি। তাই বাকি থাকলো ওই ভাড়াটিয়ার, অর্থাৎ জগন্নাথবাবু আর তার ছেলে। কেসটা যে এমনভাবে শেষ হবে তা আমি অনুমান করতে পারিনি। তবুও সেই প্রথম দিন যখন ভবানীচন্দ্রবাবু বাড়িতে এসেছিলেন, তখন যেমন মনে হয়েছিল এটা একটা অতি সাধারণ অপ্রয়োজনীয় কেস, সেটা কিন্তু এখন আর মনে হলো না। নিখিলেশ অনুমান ঠিকই করেছিল, এই কেসে অন্তত কিছু একটা তো আছে। এতক্ষণ আপনারা শুনছিলেন লেখক সুকান্ত দাশের কলমে রহস্যময় সোনার কৌটো। তাহলে কেমন লাগলো আমাদের আজকের এই নিবেদন? কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। আর প্রতি সপ্তাহে দারুণ দারুণ সব গল্প শুনতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।